নমস্কার, ক্যারিয়ার ভিউজ চ্যানেলে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে অ্যাডভার্টিজমেন্ট নাম্বার 2/2024 যে পাবলিশ হয়েছে, যাতে করে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে ক্লারিক্যাল ক্যাডারে 50টি ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। এবং অ্যাডভার্টিজমেন্ট নাম্বার 2/2024 নিয়ে আমি পুরো একটা ক্লাস করেছি, যেখানে অ্যাডভার্টিজমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাস করেছি। কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কী এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, কবে থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, কবে ক্লোজিং ডেট আছে, পুরো আমি ডিসকাস করেছি। ক্লাসটা অবশ্যই তোমরা করে নিও। এবং তার পরবর্তী একটা ক্লাসে, যেখানে ভারতবর্ষের যে সমবায় ব্যবস্থা অর্থাৎ কোঅপারেটিভ স্ট্রাকচার নিয়ে পুরো একটা ক্লাস করেছি, যেখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পরীক্ষায় এসে থাকে। তো ওই ক্লাসটা অবশ্যই করে নিও। ওটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি পুরো শর্ট টার্ম ক্রেডিট, লং টার্ম ক্রেডিট, আরবান কোঅপারেটিভ এবং টোটাল যে কোঅপারেটিভস আছে বিভিন্ন ধরনের, যে ভারতের যে সমবায় ব্যবস্থা কোঅপারেটিভ স্ট্রাকচার, পুরো আমি ডিসকাস করেছি। ক্লাসটা করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং খুব ইজিলি তোমরা এমসিকিউগুলোর অ্যান্সার করতে পারবে। এবং ওখান থেকে কোঅপারেটিভ সার্ভিস কমিশন পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন আসে। অতএব অবশ্যই তোমরা ওই ক্লাসটা করে নিও। এবং ওই ক্লাসে আমি বলেছিলাম যে আমার পরবর্তী ক্লাসে এবং তার পরে পরে কিছু কিছু করে আমি এমসিকিউ উইথ অ্যান্সার নিয়ে আসবো। এবং যে ধরনের কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পরীক্ষায় আসে, তার উপর বেস করে কিছু কিছু করে এমসিকিউ আমি প্রত্যেক ক্লাসে নিয়ে আসবো। তো আজকে সেই রকমই কিছু আমি এমসিকিউ নিয়ে এসেছি। তো দেখা যাক কী আছে কোয়েশ্চেন। 1 নম্বর কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ এ কোঅপারেটিভ সোসাইটি? অপশান কী আছে? অ্যান অর্গানাইজেশন দ্যাট ইজ জেনারেলি ফর্ম ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম দ্য গভর্নমেন্ট, লিগ্যাল এন্টিটি রিপ্রেজেন্টিং অ্যান অ্যাসোসিয়েশন অফ পিপল, প্রিসাইজ কাইন্ড অফ বিজনেস স্ট্রাকচার found only in India, an autonomous association of persons united voluntarily to meet their common economic, social, cultural needs and aspiration through a jointly owned enterprise. অর্থাৎ কোঅপারেটিভের মানে ছোট্ট করে আমি যদি বলি, কোঅপারেটিভ মানে কিছু মানুষ ভলেন্টারিলি তারা একত্রিত হয় তাদের সোশ্যাল, ইকোনমিক এবং কালচারাল নিড, চাহিদা পূরণের জন্য। তো অতএব আমি যদি এইটুকু কনসেপ্ট আমার ক্লিয়ার থাকে, তো অবশ্যই আমি অ্যান্সারটা ঠিক করতে পারবো, যেটা হচ্ছে অপশান হবে ডি। ডি কি বলা আছে? অ্যান অটোনোমাস অ্যাসোসিয়েশন অফ পারসন ইউনাইটেড ভলেন্টারিলি, অর্থাৎ স্বেচ্ছায় ভলেন্টারিলি কিছু মানুষ তারা একত্রিত হয় টু মিট দেয়ার কমন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল নিডস অ্যান্ড অ্যাসপিরেশন থ্রু এ জয়েন্টলি ওন এন্টারপ্রাইজ। অর্থাৎ কিছু মানুষ তারা একত্রিত হয় এবং শেয়ার ক্যাপিটালে কন্ট্রিবিউট করে এবং একটা কোঅপারেটিভ ফর্ম করে। অবশ্যই সেটা রেজিস্ট্রেশন প্রয়োজন আছে, সেটা পরের পার্ট। কিন্তু তারা ভলেন্টারিলি এসে একটা নিজেদের কিছু শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ প্রত্যেকে সমপরিমাণ অথবা যার যেমন বাইলসে যেটা থাকবে সেই পরিমাণে শেয়ার ক্যাপিটাল কন্ট্রিবিউট করে এবং একটা ক্যাপিটাল ফর্ম করে, যার উপর যেটা নিয়ে তারা, যারা মেম্বার, তারা তাদের কমন যে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল নিডস আছে সেগুলোকে পূরণ করে। অতএব এখানে অ্যান্সার হবে ডি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে, যদি কোথাও ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্টে লিখো, আমাকে কমেন্টে লিখে জানিও। আমি সেগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার আমি চেষ্টা করব। নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন আছে, হু রেগুলেটস দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস অফ কোঅপারেটিভ সোসাইটি? এ আছে নাবার্ড, বি এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সি সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ডি হচ্ছে আরসিএস, রেজিস্ট্রার অফ। অ্যান্সার হবে ডি, রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি। রেজিস্ট্রেশন এবং টোটাল রেজিস্ট্রেশন ব্যাপারটা আরসিএস দ্বারাই হয়। প্রত্যেকটা স্টেটে যে আরসিএস, রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস। নাবার্ড তো তোমরা যেমন, এটা হচ্ছে যে এগ্রিকালচার রিলেটেড যে ফাইন্যান্সগুলো হয়, তোমরা অবশ্যই আমার ওই ক্লাসটা কোঅপারেটিভ স্ট্রাকচারের ওপর ক্লাসটা করে নিও। সেখানে নাবার্ডের কী ফাংশন আছে একটু আমি বলেছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা তো একটা আলাদা ব্যাঙ্ক। সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তার কী ফাংশন? রেগুলেট করে ইন্স্যুরেন্স সেক্টর অফ ইন্ডিয়া। ভারতের যে ইন্স্যুরেন্স সেক্টর আছে সেটাকে রেগুলেট করে। তো এখানে অ্যান্সার হবে ডি, আরসিএস। নেক্সট কী কোয়েশ্চেন আছে? হোয়েন ওয়াজ ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি ল ফর্মড ইন ইন্ডিয়া? কখন প্রথম কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট ইন্ডিয়াতে পাস হয়েছিল? 1904। অ্যাক্টের নাম কী ছিল? এটা কিন্তু কোয়েশ্চেনে অনেক সময় আসে। এটা এক ধরনের কোয়েশ্চেন যে কোন সালে পাস হয়েছিল? 1904, 1904। অ্যাক্টের নাম কী ছিল?
দ্য কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 1904। এটাও তোমরা নোট ডাউন করে রাখো অবশ্যই, যে অ্যান্সারগুলো এবং কোশ্চেনগুলো তোমরা নোট ডাউন করে রেখো, এবং এই ধরনের কোশ্চেনই কোঅপারেটিভ সার্ভিস কমিশন পরীক্ষায় এসে থাকে। নেক্সট কোশ্চেন কী আছে, which was first cooperative society registered under Cooperative Societies Act 1904 and in which year it was registered? ফার্স্ট যে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট পাস হলো, তারপরে কোন কোঅপারেটিভ সোসাইটি ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি রেজিস্টার্ড, প্রথম কোঅপারেটিভ সোসাইটি কোন কোঅপারেটিভ সোসাইটি রেজিস্টার্ড হয়েছিল? খুব ভাইটাল কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী কী অপশান আছে? এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি 1905, গ্রান্ড রোড সোসাইটি 1914, মাদ্রাস কোঅপারেটিভ ইউনিয়ন 1914, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে অ্যান্সার হবে এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি 1905, 8 জুলাই রেজিস্ট্রেশন হয়েছিল। এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, এটা কিন্তু খুব ভাইটাল। এবং এখানে আমি একটা এক্সপ্লানেশন দিয়েছি, যেটা হচ্ছে কোন স্টেটে হয়েছিল, কর্ণাটকার গার্গ ডিস্ট্রিক্টে, কর্ণাটকা স্টেটের। এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে কোন স্টেটে অবস্থিত। অর্থাৎ এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি যেটা ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছিল, যে কোঅপারেটিভ সোসাইটি ফার্স্ট রেজিস্টার্ড হয়েছিল, সেটা কোন স্টেটে? কর্ণাটকা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নেব। হুইচ বডি রেগুলেটস দ্য ফাংশনিং অফ ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক ইন ইন্ডিয়া? ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক যেগুলো আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, সেগুলোকে কে রেগুলেট করে? কী কী আছে? আরসিএস, রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিস, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। যদি রেগুলেশনের পার্ট থাকে অবশ্যই তোমরা, এবং যেখানে ব্যাঙ্ক ডিস্ট্রিক্ট সেন্টার, নট সোসাইটি, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক মিনস ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, অবশ্যই অ্যান্সার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরসিএস কী করে না, সোসাইটিসদেরকে রেজিস্ট্রেশন দেয়, ব্যাঙ্কিং পার্টটা কিন্তু রেগুলেট করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা আমি আমার আগের ক্লাসে ডিসকাস করেছি, ওই জন্যই বারবার বলছি যে তোমরা আগের ক্লাসটা আমার করে নিও, তো সেখানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো অ্যান্সার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেবি কী করে আগেই বললাম যে ইন্স্যুরেন্স সেক্টর রেগুলেট করে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, হোয়েন ওয়াজ দ্য রিজিওনাল রুরাল ব্যাঙ্ক অ্যাক্ট পাসড ইন ইন্ডিয়া? এটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনেও আসে, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসে, এবং আইবিপিএস আরআরবি যে পরীক্ষা হয় রিজিওনাল রুরাল ব্যাঙ্কে, আইবিপিএস, সেখানেও কিন্তু খুব আসে। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট রিজিওনাল রুরাল ব্যাঙ্ক অ্যাক্ট পাসড ইন ইন্ডিয়া? কী কী অপশান আছে? 1904, 1948, 1976, 1995। অ্যান্সার হবে সি, 1976। যারা আরআরবির জন্য প্রিপারেশন নিচ্ছ, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, তারা অবশ্যই, এবং এই সমস্ত কোয়েশ্চেনগুলো শুধুমাত্র কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নয়, সমস্ত ব্যাঙ্কিং এক্সামেই কিন্তু আসে। অতএব কেয়ারফুলি এগুলোকে স্টাডি করবে এবং নোট ডাউন করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে নেব। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ব্যাঙ্ক সেট আপ আন্ডার দ্য রিজিওনাল রুরাল ব্যাঙ্ক অ্যাক্ট ইন ইন্ডিয়া? ইস্টার্ন রিজিয়ন আমি বলেছি এই কারণেই, কারণ তোমরা জানো যে ফার্স্ট আরআরবি জেনে না থাকলে নোট করে নিও, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক হচ্ছে প্রথমা ব্যাঙ্ক। প্রথমা ব্যাঙ্ক যেটা উত্তরপ্রদেশে, ইউপিতে, এটা হচ্ছে ফার্স্ট আরআরবি। আর এখানে যদি ইস্টার্ন রিজিয়ন উল্লেখ থাকে, সেখানে কিন্তু যদি স্পেসিফাই করে দেওয়া থাকে তাহলে এই জায়গাটা ভুল করলে হবে না। সেখানে গৌড় গ্রামীণ ব্যাঙ্ক, যেটা মালদাতে, ওয়েস্ট বেঙ্গল মালদাতে ফার্স্ট রিজিওনাল রুরাল ব্যাঙ্ক এস্টাবলিশ হয়েছিল, যেটা বর্তমানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সাথে মার্জ হয়ে গেছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সাথে মার্জ হয়ে গেছে। অতএব এটা কিন্তু মনে রাখবে যে ফার্স্ট যদি আরআরবি কি কোয়েশ্চেন আছে, প্রথম রিজিওনাল রুরাল ব্যাঙ্কই অবশ্যই প্রথমা ব্যাঙ্ক, কিন্তু যদি ইস্টার্ন রিজিয়নে থাকে তাহলে গৌড় ব্যাঙ্ক। এটা কিন্তু নোট ডাউন করে, যেটা পরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে মার্জ হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কী আছে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং আর নন এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস?
আমি আগের ক্লাসে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করেছি যে এগ্রিকালচার নন এগ্রিকালচার। তো এগ্রিকালচার সোসাইটিস কী আছে, নন এগ্রিকালচার সোসাইটিস কী আছে, এখানে কোয়েশ্চেনটা আছে নন এগ্রিকালচার সোসাইটিস কী, হুইচ অফ দ্য ফলোইং। তো এখানে কোঅপারেটিভ ব্যাঙ্ক কথাটা ভুল আছে অপশানটা, যেখানে আমি আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কস বা আরবান কোঅপারেটিভ যে সোসাইটিসগুলো আছে, থ্রিফ্ট ক্রেডিট সোসাইটিস, স্যালারি আর্নার সোসাইটিস, অর্থাৎ এটাকে বোঝানো হয়েছে ইসিসিএস, এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস, যেগুলো বিভিন্ন অর্গানাইজেশনে সেখানকার যারা স্টাফ, পার্মানেন্ট স্টাফ, তারা যে সোসাইটি ফর্ম করে নিজেদের ইকোনমিক, ওই একই কনসেপ্ট, নিজেদের যে ইকোনমিক চাহিদা পূরণ করার জন্য কোঅপারেটিভ ফর্ম করে। তো ইসিসিএস, এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস। তো এখানে কি অ্যান্সার হবে? অল অফ দ্য অ্যাবাভ। আরবান কোঅপারেটিভ এগুলো হচ্ছে সবই নন এগ্রিকালচার। আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক নন এগ্রিকালচার, সেখানে ক্রপ মর্টগেজ রেখে কোথাও লোন দেওয়া হয় না। যেগুলো হচ্ছে ওমেন্স কোঅপারেটিভ, অর্থাৎ আরবান এবং সেমি আরবান এরিয়াতে যে সমস্ত কোঅপারেটিভ সোসাইটিসগুলো ফর্ম করা হয়, পুলিশ কোঅপারেটিভ, ইসিসিএস, এমপ্লয়িজ কোঅপারেটিভ। তো অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কী আছে আমি চলে যাব। হু ইজ রিকোয়ার্ড টু মেনটেন দ্য মাইনিউটস বুক অফ এ সোসাইটি? অর্থাৎ কোনো মিটিং হলে তার যে মাইনিউটস হয় সেটা কে মেনটেন করে? কী কী অপশান আছে? সেক্রেটারি, ট্রেজারার, ম্যানেজিং কমিটি, রেজিস্ট্রার। অবশ্যই সেক্রেটারি। যে কোনো মিটিং কন্ডাক্ট করা, যে কোনো কোঅপারেটিভ সোসাইটিতে তার মিনিটস রেডি করা, সবটাই কিন্তু সেক্রেটারি করে। সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ পোস্ট, অর্থাৎ অ্যান্সার হবে এ, সেক্রেটারি। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। হুইচ সোসাইটি অফার্স এ প্রোডাকশন বোনাস? এটা কিন্তু খুব ভাইটাল কোয়েশ্চেন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষাতে কিন্তু এসে থাকে। হুইচ সোসাইটি অফার্স প্রোডাকশন বোনাস? প্রোডাকশন বোনাস কোন সোসাইটি দিয়ে থাকে? কী কী অপশান আছে? আরবান সোসাইটি, ডেয়ারি সোসাইটি, এগ্রিকালচার সোসাইটি, নন এগ্রিকালচার সোসাইটি। অ্যান্সার হবে বি, ডেয়ারি সোসাইটি। এটা কিন্তু নোট ডাউন করে রাখবে। ডেয়ারি সোসাইটি প্রোডাকশন বোনাস দিয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন কী আছে? হোয়াট ডাজ দ্য লিকুইডেশন অফ এ কোঅপারেটিভ সোসাইটি মিন? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট থেকে এটা এসছে যে লিকুইডেশন বলতে কী বোঝানো হয়। কী কী অপশান আছে? রিকনস্ট্রাকশন, ওয়াইন্ডিং আপ, অ্যামালগামেশন, রেজিস্ট্রেশন। লিকুইডেশন অবশ্যই, যখন লিকুইডেশনের কোয়েশ্চেন থাকবে ওয়াইন্ডিং আপ। লিকুইডেশন মানে হচ্ছে সোসাইটিটা উঠে যাওয়া। আইনের মাধ্যমে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্টে যা প্রভিশন আছে তার মাধ্যমে রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিস সেই প্রসেসে কোঅপারেটিভ ওটা লিকুইডেশনে চলে যায়, অর্থাৎ তার অ্যাসেটগুলো বিক্রি হয় এবং যা পাওনাদার আছে তাদের মেটানো, অর্থাৎ শেয়ার হোল্ডার যারা আছে তাদের যে সমস্ত ডিউসগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করা হয় এবং ওয়াইন্ডিং আপ প্রসেসটাকে বলা হয় ওয়াইন্ডিং আপ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কী আছে? হোয়াট আর দ্য বাইলস অফ সোসাইটি? একটা কোঅপারেটিভ সোসাইটিস ফর্ম করতে গেলে বাইলসে কী থাকে? বাইলসে থাকে সেই সোসাইটি কীভাবে চলবে, কার কী পাওয়ার আছে, কীভাবে তার ইলেকশন হবে, প্রত্যেকটা কার কী পাওয়ার আছে, কীভাবে কোনো এমপ্লয়ি যদি মিসকন্ডাক্ট করে তার কী পানিশমেন্ট হবে, সবটাই কিন্তু বাইলস। অর্থাৎ বাইলসটাকে বলা যায় একটা ব্যাকবোন, মেরুদণ্ড বলা যেতে পারে একটা সোসাইটি। টোটাল রুলস অ্যান্ড রেগুলেশন তাতে দেওয়া থাকে এবং বাইলসেরই রেজিস্ট্রেশন হয়। কোঅপারেটিভ সোসাইটি যখন রেজিস্ট্রেশন হয় তার সাথে বাইলসটা দিতে হয়, বাইলস রেজিস্টার্ড বাইলস হয়। অর্থাৎ এখানে কী কী অপশান আছে? রুলস, অ্যাক্ট, কনস্টিটিউশন, জেনারেল বডি। অবশ্যই কনস্টিটিউশন। অর্থাৎ বাইলসের দ্বারাই একটা কোঅপারেটিভ সোসাইটি পরিচালিত হয়। বাইলসের যা রুল রেগুলেশন আছে তার যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী কোঅপারেটিভ সোসাইটি চালিত হয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কী আছে? হু হ্যাজ দ্য রাইট টু সাইন দ্য আইডেন্টি কার্ড অফ দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি? কী কী অপশান আছে? প্রেসিডেন্ট, ম্যানেজিং কমিটি, ট্রেজারার, সেক্রেটারি। অবশ্যই সেক্রেটারি অ্যান্সার হবে, কারণ সেক্রেটারির একমাত্র পাওয়ার আছে সমস্ত কিছুতে সাইন করা। অর্থাৎ আইডেন্টি কার্ড অবশ্যই সেক্রেটারি দ্বারাই সাইন হবে যে কোনো কোঅপারেটিভ সোসাইটিতে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ম্যানেজিং কমিটি ইন কোঅপারেটিভ সোসাইটি? এখানে কী কী অপশান আছে? এটা অপশানের উপর ডিপেন্ড করে। এখানে কী কী অপশান আছে? অ্যাডমিশন অ্যান্ড অ্যালোকেশন অফ শেয়ার, মেনটেনিং ডেইলি বুকস, ইস্যুইং ভাউচার্স,
নান অফ দ্য অ্যাবাভ। এখানে যেহেতু অ্যাডমিশন অ্যান্ড অ্যালোকেশন অফ শেয়ার অ্যালোকেশন এবং ডিভিডেন্ড দেওয়া সমস্ত কিন্তু ম্যানেজিং কমিটি ডিসিশন নেয় তার মিটিংয়ে, যে বোর্ড মিটিং হয় সেখানে ডিসিশন হয়। অতএব এখানে যেহেতু মেনটেনিং ডেইলি বুকস, এটা তো স্টাফেরা মেনটেন করবে, এটা তো ম্যানেজিং কমিটি মেনটেন করবে না। ইস্যুইং ভাউচার এটাও স্টাফেরা মেনটেন করবে, এটা তো আর ম্যানেজিং কমিটি মেনটেন করবে। এখানে যে অপশান আছে তাতে করে অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অ্যাডমিশন অ্যান্ড অ্যালোকেশন অফ শেয়ার, এটাই সঠিক অ্যান্সার হবে, বাকিগুলো নয়। নেক্সট কী আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। ইন হুইচ কান্ট্রি কোঅপারেটিভ সোসাইটি ওয়াজ ফার্স্ট এস্টাবলিশড? এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, এটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। কী আছে, কোন দেশে প্রথম কোঅপারেটিভ সোসাইটি এস্টাবলিশ হয়েছিল? এখানে ভুল ছিল, এখানে অপশান হবে এ, ইংল্যান্ডে প্রথম কোঅপারেটিভ সোসাইটি এস্টাবলিশ হয়েছিল। কোয়েশ্চেন আসতে পারে নেম, কি নাম ছিল কোঅপারেটিভ সোসাইটি? ওয়ার্ল্ডের যে ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি এস্টাবলিশ হয়েছিল ইংল্যান্ডে, তার কি নাম ছিল? নামটা কি? ওয়ার্ল্ডের যে ফার্স্ট কোঅপারেটিভ সোসাইটি ইংল্যান্ডে এস্টাবলিশ হয়েছিল তার নাম হচ্ছে রচডেল ইকুইটেবল পায়োনিয়ার্স সোসাইটি। 1844 সালে এস্টাবলিশ হয়েছিল। অবশ্যই তোমরা পজ করে নামটা লিখে রেখো, কারণ এই কোশ্চেনটাও স্পেসিফিক্যালি আসে। কোন কান্ট্রিতে ফার্স্ট এস্টাবলিশ হয়েছিল ওয়ার্ল্ডের? ইংল্যান্ড। কি নাম ছিল? রচডেল ইকুইটেবল পায়োনিয়ার্স সোসাইটি। কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1844। অবশ্যই তোমরা নোট করে রেখো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। হু হ্যাজ লিমিটেড লায়াবিলিটি ইন কোঅপারেটিভ সোসাইটি? ম্যানেজিং কমিটি, রেজিস্ট্রার, মেম্বার্স, সেক্রেটারি। অবশ্যই অ্যান্সার হবে সি, অপশান সি, মেম্বার্স। মেম্বার্সদের কোঅপারেটিভ যে ফর্ম করা হয় তার মেম্বার্সদের আপ টু দ্য লিমিট অফ দ্য শেয়ার লিমিটেড লায়াবিলিটি থাকে, অর্থাৎ যদি লিকুইডেশনে যায় তাদের লায়াবিলিটি কিন্তু লিমিটেড, আপ টু দ্য লিমিট অফ দ্য শেয়ার, অর্থাৎ যে যতটা শেয়ার কন্ট্রিবিউট করেছে, অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি মেম্বার্সদের। ওই জন্যই লেখা হয় যে কোনো কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এলটিডি কথাটা লেখা হয়। ক্লিয়ার? অর্থাৎ এখানে অ্যান্সার হবে সি, মেম্বার্স, অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। হু ইজ রেসপন্সিবল ফর ইন্টারেস্ট রেট অন ডিপোজিট ইন কোঅপারেটিভ সোসাইটি? অর্থাৎ যারা কোঅপারেটিভ সোসাইটিতে ইন্টারেস্ট রেট কে ফিক্স করবে? কী কী অপশান আছে? মেম্বার্স, রেজিস্ট্রার, প্রেসিডেন্ট, ম্যানেজিং কমিটি। অবশ্যই ম্যানেজিং কমিটি। অ্যান্সার হবে অপশান ডি, ম্যানেজিং কমিটি। কারণ ম্যানেজিং কমিটি বোর্ড মিটিংয়ে ইন্টারেস্ট রেট ফিক্স করবে এবং সেটা নোটিফাই করবে বোর্ডে, যে নোটিশ বোর্ড আছে তাতে নোটিফাই করবে, বা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে দেবে। অর্থাৎ অ্যান্সার হবে অপশান ডি, ম্যানেজিং কমিটি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। The first dairy cooperative society was established in which year and where? ফার্স্ট ডেয়ারি কোঅপারেটিভ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রায় এসে থাকে, এবং অন্যান্য ব্যাঙ্কিং এক্সামেও ক্লারিক্যাল ক্যাডারে আইবিপিএস, আরআরবি, আইবিপিএস ক্লারিক্যাল ক্যাডারেও এসে থাকে। ফার্স্ট ডেয়ারি কোঅপারেটিভ হুইচ ওয়াজ ইন হুইচ ইয়ার অ্যান্ড হোয়ার? কী কী অপশন আছে? 1914 আনন্দ, 1947 মাইসর, 1950 ঔরঙ্গাবাদ, 1913 এলাহাবাদ। অ্যান্সার হবে অপশান ডি, 1913 এলাহাবাদ। 1913 সালে এলাহাবাদে ফার্স্ট ডেয়ারি কোঅপারেটিভ সোসাইটি রেজিস্টার্ড হয়েছিল। কী নাম ছিল ফার্স্ট যে ডেয়ারি কোঅপারেটিভ, তার কী নাম ছিল? এই কোয়েশ্চেনটাও আসতে পারে এবং এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি নামটা লিখছি। ফার্স্ট ডেয়ারি কোঅপারেটিভ যেটা রেজিস্টার্ড হয়েছিল 1913 এলাহাবাদে, তার নাম হচ্ছে কাতরা কোঅপারেটিভ ডেয়ারি সোসাইটি। অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ এই কোয়েশ্চেনটাও আসে যে ফার্স্ট যে ডেয়ারি কোঅপারেটিভ রেজিস্টার্ড হয়েছিল সেটা কত সালে হয়েছিল? 1913। কোথায় হয়েছিল? এলাহাবাদে। এবং তার নাম কী ছিল? কাতরা কোঅপারেটিভ ডেয়ারি সোসাইটি। এবং নেক্সট তারপরে 1919 সালে ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটা কোঅপারেটিভ মিল্ক ইউনিয়ন, ক্যালকাটা কোঅপারেটিভ মিল্ক ইউনিয়ন, এটা সেকেন্ড ছিল, এটা ক্যালকাটায় ছিল। অর্থাৎ ফার্স্ট হচ্ছে কাতরা কোঅপারেটিভ ডেয়ারি সোসাইটি।
এটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তো আজকে এ অবধি থাক। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে করে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এবং পরে আরও কিছু গুরুত্বপূর্ণ আমি এমসিকিউ নিয়ে আসবো পরের ক্লাসে, যেগুলো আমি ডিসকাস করব এবং তার অ্যান্সারগুলোকে বলবো। তোমরা অবশ্যই রেগুলারলি আমার ক্লাসগুলোকে ফলো করো এবং ক্যারিয়ার ভিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে প্রেস করে রাখো নতুন নতুন ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং আরও কী ধরনের ক্লাস তোমরা পেতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই ধরনের ক্লাস দেওয়ার। এবং যদি কোথাও ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব এবং যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এই অবধি থাক, ধন্যবাদ।